দু সপ্তাহের মধ্যে পুতিনের সাথে যুদ্ধবিরতি ইস্যুতে বসবেন জেলেনস্কি, পরে ট্রাম্পের সাথে হবে ত্রিপক্ষীয় আলোচনা। দর কষাকষির মূল ইস্যু ডনবাস। এবার প্রস্তুতি নিয়ে ট্রাম্পের সাথে বৈঠকে অংশ নিলেন জেলেনস্কি। পোশাকের পাশাপাশি শব্দ চয়ন নিয়েও ছিল বাড়তি সতর্কতা। Thank you so much, Mr. President. If I can, first of all, thank you for invitation and thank you very much for your efforts, personal efforts to stop killings and stop this war. Thank you. ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে বিহারে কংগ্রেসের নেতৃত্বে ভোটাধিকার যাত্রা শুরু। 16 দিনে পাড়ি দিবে অন্তত 1300 কিলোমিটার পথ। গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গেল 24 ঘন্টা আইডিএফ এর অভিযানে প্রাণ হারিয়েছে কমপক্ষে 60 নিরাপদ ফিলিস্তিনি, গুরুতর আহত 344 জন। ত্রাণ সংগ্রহ করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন 27 জন, আহত হন 281 ফিলিস্তিনি। আল সাবর এলাকায় বোমা হামলায় আরও 3 জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত বহু মানুষ। দের আল বালা সহ অবরুদ্ধ উপত্যকার বহু এলাকায় নির্বিচার হামলা ও নারকীয়তা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই নিয়ে গাজায় 62,000 ছাড়ালো প্রাণহানির সংখ্যা। মধ্যস্থকারীদের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবের সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতি দেয় তারা, জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী অন্য সংগঠনগুলোর সাথে আলোচনার ভিত্তিতে কাতার ও মিশরের দেয়া প্রস্তাবে রাজি হয়েছে তারা। চুক্তি শর্ত মোতাবেক 60 দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে উপত্যকায়। এর মধ্যে ইসরায়েলি বাহিনীকে অন্যত্র সরিয়ে ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে। বিনিময়ে 50 জিম্মিকে ফেরত দেবে হামাস। ধারণা করা হচ্ছে তাদের 20 জন এখনও জীবিত। তবে এ প্রস্তাবে সমর্থন না জানানোর ইঙ্গিত দিয়েছে তেল আবিব। অভিযান অব্যাহত রেখে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে গাজা সিটি দখলের পরিকল্পনায় অটল নেতানিয়াহু প্রশাসন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে 2 সপ্তাহের মধ্যেই বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনার পর এই ইস্যুতে রাজি হয়েছেন দুই নেতা। এই বিষয়টি জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্টস। তবে এখনও নির্ধারিত হয়নি বৈঠকস্থল। প্রতিবেশী দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর অনুষ্ঠিত হবে ত্রিপক্ষীয় সামিট, যাতে পুতিন জেলেনস্কি ছাড়াও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প জেলেনস্কি দুই নেতাই। ওই বৈঠকের পর যৌথ আলোচনায় অংশ নেন ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা। ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্টস, ন্যাটো মহাসচিব মার্ক রুট সহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতা। ইউক্রেনের নিরাপত্তা সুরক্ষার বিষয়ে একমত হন তারা। রাশিয়ার সাথে শান্তি আলোচনা ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইউক্রেনের দোনবাস অঞ্চল। সংঘাত বন্ধে অঞ্চলটি থেকে বরাবরই ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে মস্কো। ভৌগোলিক অবস্থানগত কারণে রাশিয়ার জন্য গেম চেঞ্জার হতে পারে দোনবাস। একদিকে মূল্যবান প্রাকৃতিক সম্পদের আধার, অন্যদিকে সেখান থেকেই কৃষ্ণ সাগর, এমনকি ইউক্রেনের বন্দর নগরী ওরেসায় ছড়ি ঘোরানোর সুযোগ পাবে মস্কো। 3.5 বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের 1/5 দখলে নিয়েছে রাশিয়া। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়ে থাকে পূর্বাঞ্চলীয় দোনবাসকে, যা দোনেৎস্ক এবং লুহান্স্ক এই দুই অঞ্চলের সমন্বয়ে গঠিত। শুধু ইউক্রেনই নয়, বলা যায় পুরো ইউরোপের একাংশের নিয়ন্ত্রণ করা সম্ভব দোনবাসের মাধ্যমে। অঞ্চলটির ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এটিকে দুর্গের সাথে তুলনা করে থাকেন সামরিক বিশ্লেষকরা। কৃষ্ণসাগর তো বটেই, ইউক্রেনের বন্দরনগরী ওদেসাতেও আধিপত্য বিস্তারের সুযোগ পাবে রুশ বাহিনী। দোনবাস ছাড়াও খেরসন, মিকোলাইভ ও জাপোরিঝিয়া রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অঞ্চলগুলো দিয়ে কৃষ্ণ সাগরে আরও বেশি প্রবেশাধিকার পাবে মস্কো। এমনকি আরেকটু পশ্চিমে গেলে ওডেসাতেও প্রবেশ করা যাবে। অন্যদিকে তা ইউক্রেনকে কৃষ্ণ সাগর থেকে বিচ্ছিন্ন করবে। বিশ্লেষকদের মতে দোনবাসের নিয়ন্ত্রণ হবে মস্কোর জন্য গেম চেঞ্জার। অন্যদিকে সাগর থেকে মোটামুটি বিচ্ছিন্ন হয়ে পড়বে কিয়েভ। মারাত্মকভাবে ব্যাহত হবে দেশটির অর্থনীতি, কেননা এই পথেই ইউক্রেনের আমদানি রফতানির সিংহভাগ পরিচালিত হয়। দক্ষিণ পূর্ব ইউরোপের খনি আর কয়লার বড় আধার দোনবাস অঞ্চল। রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, যদিও যুদ্ধবিধ্বস্ত হওয়ায় সেগুলোর বেশিরভাগই ক্ষতিগ্রস্ত। ঐতিহাসিকভাবে রুশ জাতিগোষ্ঠীর অনেকের বাস ইউক্রেনীয় অঞ্চলটিতে। কৌশলগত আর ঐতিহাসিকভাবে এটা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ, কেননা এর মধ্য দিয়ে পশ্চিমে আরও সম্প্রসারণের সুযোগ পাচ্ছে মস্কো। আবার সেখানে রাশিয়ান জাতিগোষ্ঠীরও বসবাস রয়েছে। এই বয়ানকে ভিত্তি করে দখলদারিত্বকে ন্যায্যতা দিতে পারবে ক্রেমলিন।
কিয়েভের দাবি অনুসারে বর্তমানে হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক চলাকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাস্থলে উপস্থিত ইইউর এক কূটনীতিকের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করার কথা থাকলেও মাঝপথে যোগাযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। 40 মিনিটের মতো কথা বলেন তারা। ভ্লাদিমির পুতিনকে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক এবং ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। ফোন আলাপের পরপরই আবার শুরু হয় ইউরোপীয় নেতাদের সাথে আলোচনা। এতে উপস্থিত ছিলেন ফ্রান্স, জার্মানি, ইতালি সহ ন্যাটো এবং ইইউ প্রতিনিধিরা। অতীত অপমান থেকে শিক্ষা নিয়ে এবার সব প্রস্তুতি নিয়ে হোয়াইট হাউসে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ফেব্রুয়ারিতে পোশাকের কারণে তৈরি হওয়া বিব্রতকর পরিস্থিতি এড়াতে সোমবার স্যুট পরে হাজির হন ডোনাল্ড ট্রাম্পের সামনে। আগেরবার ধন্যবাদ না দিয়ে অকৃতজ্ঞের তকমা পাওয়ায় এবার কথায় কথায় থ্যাংক ইউ বলেছেন মার্কিন প্রেসিডেন্টকে। He killed our people and he didn't exchange prisoners. ব্যবধান 6 মাসের। দুটো ভিডিওর স্থান একই, ব্যক্তিরাও অভিন্ন, তবে অভিব্যক্তিতে পার্থক্য স্পষ্ট। গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কির বৈঠকে পরিস্থিতি ছিল উত্তপ্ত, আর সোমবার ছিল শান্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। হোয়াইট হাউসে আগের সফরে রীতিমতো অপদস্থ হতে হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে। পোশাক নিয়ে সাংবাদিকদের কটু কথা শোনার পাশাপাশি তাকে তুলোধুনো করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আক্রমণাত্মক ছিলেন ট্রাম্পও, এমনকি প্রতিনিধি দলকে নিয়ে না খেয়ে হোয়াইট হাউস থেকে বিতাড়িত হতে হয়েছিল জেলেনস্কিকে। এর আগে ওয়াশিংটন গিয়ে আর কোনো রাষ্ট্রপ্রধানের এমন অপমানিত হওয়ার নজির নেই। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার যেন নিজেকে বদলে ফেললেন জেলেনস্কি। চিরাচরিত বেশভূষার বদলে কালো মিলিটারি স্টাইল স্যুট পরে হাজির হয়েছেন হোয়াইট হাউসে। আগের সফরে যে সাংবাদিক তাকে কটাক্ষ করেছিলেন, এবার তিনিই ভাসিয়েছেন প্রশংসায়। যদিও স্যুট পরলেও টাই পরেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। President Zelensky, you look fabulous in that suit. I said the same thing. Yeah, you look good. I said the same thing. President Zelensky. In the same suit. You see, I changed, you are not. Maybe yours is much better. ফেব্রুয়ারির বৈঠকে ট্রাম্পকে ধন্যবাদ না দেয়া জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়েছিলেন জেডি ভান্স। আগের ভুল শুধরে নিয়ে সোমবার প্রথম 10 সেকেন্ডেই মার্কিন প্রেসিডেন্টকে অন্তত 4 বার ধন্যবাদ দিয়েছেন তিনি। আলোচনা যেন ভেস্তে না যায় সেজন্য ট্রাম্পকে খুশি করার সব চেষ্টাই করেছেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। Thank you so much, Mr. President. If I can, first of all, thank you for invitation and thank you very much for your efforts, personal efforts to stop killings and stop this war. Thank you. ট্রাম্পও এদিন ছিলেন বেশ খোশ মেজাজে। মার্কিন প্রেসিডেন্ট ছাড়া তার প্রতিনিধি দলের কেউই কোনো কথা বলেননি সেখানে। চুপচাপ ছিলেন জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মন দিয়ে শুনেছেন দুই রাষ্ট্রপ্রধানের কথোপকথন। বৈঠকে ট্রাম্পকে খুশি করতে বেশ তৎপর ছিলেন ইউরোপীয় নেতারাও। এবার নির্বাচনের বিষয়ে মুখ খুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতার মেয়াদ শেষ হলেও যুদ্ধের কারণে নির্বাচন আয়োজন করতে পারছেন না বলে জানান তিনি। নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে এমনই মন্তব্য করেছেন জেলেনস্কি। Yes, of course. We are open for election, yes. অবশ্যই নির্বাচনের বিষয়ে আগ্রহী আমি। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন আয়োজন সম্ভব, তবে যুদ্ধকালীন সময়ে নয়। এজন্য আমাদের পার্লামেন্টকে কিছু কাজ করতে হবে যাতে নিরাপত্তা নিশ্চিত হয়। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। স্ত্রীর তরফ থেকে পাঠানো চিঠিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প অবশ্য শুরুতে ভেবে বসেন খামটি তারই জন্য। সাথে সাথে ভুল ভেঙে দিলেন জেলেনস্কি। হাস্যরসের মধ্য দিয়ে জানালেন প্রেসিডেন্টের জন্য নয়, ফার্স্ট লেডির জন্য পাঠানো হয়েছে চিঠিটি। হাসি মুখে তা গ্রহণ করেন ট্রাম্প, তবে জানা যায়নি চিঠির ভেতরের বিষয়বস্তু। এর আগে বিশ্বের শিশুদের সুরক্ষার আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি পাঠিয়েছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি ইস্যুকে কেন্দ্র করে আলোচনায় ন্যাটোর আর্টিকেল 5। মূলত এই ধারা অনুযায়ী জোটভুক্ত যে কোনো দেশের ওপর হামলাকে বিবেচনা করা হয় সবগুলো দেশের ওপর আগ্রাসন হিসেবে, আর সবাই মিলে তা প্রতিহতের বিধান রয়েছে। এবার আর্টিকেল 5-এর আওতায় কিয়েভের সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা। তবে ইউক্রেন ন্যাটো সদস্য না হয়েও কিভাবে ওই সুরক্ষা পাবে তা নিয়ে রয়েছে সংশয়।
আলাস্কায় রাশিয়ার সাথে বৈঠকের পর ইউক্রেনের সামনে প্রধানত দুটি শর্ত তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার দখলে থাকা ক্রাইমিয়া ফিরে পাওয়ার দাবি থেকে সরে আসবে কিয়েভ, পাশাপাশি ন্যাটো জোটের অংশও হবে না ইউক্রেন। বিনিময়ে দেশটিকে ন্যাটোর আর্টিকেল 5-এর মতো সুরক্ষা দেওয়ার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। প্রশ্ন ওঠে, কি এই ন্যাটোর আর্টিকেল 5? ন্যাটো জোটের মূল শক্তির কেন্দ্রবিন্দু ধরা হয় এই আর্টিকেল 5কেই। এই অনুচ্ছেদে বলা হয়, ন্যাটো জোটভুক্ত 32 দেশের যে কোনো একটির উপর হামলা বাকিদের উপরও হামলা বলে বিবেচিত হবে। একটি রাষ্ট্র পাবজি মোবাইল ক্লাসরুম পার্ট 7, নতুন গান ASM অ্যাবাকান এয়ার ফ্যামিলির নতুন সদস্য চলে এসেছে। তবে সদস্য দেশ না হলে কিভাবে এই সুরক্ষা পাবে ইউক্রেন? হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকপ আশ্বাস দেন, জোটভুক্ত না হয়েও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে আর্টিকেল 5-এর মতো সুরক্ষা পেতে পারে কিয়েভ। বিশ্লেষকরা বলছেন, ন্যাটোর মতো কাঠামো অনুসরণ না করলেও আগ্রহী দেশগুলোর মধ্যে একটি বিশেষ চুক্তি প্রণীত হবে, যা অনুসরণ করেই নির্ধারিত হবে কিভাবে সাহায্য পাবে ইউক্রেন। তবে ঠিক কেমন হবে এ চুক্তির কাঠামো তা এখনও স্পষ্ট নয়, যে কারণে ইউক্রেনবাসীরা সহ অনেকের মনেই রয়েছে সন্দেহ। ইউক্রেনের উপর হামলা হলে তা কোন দেশ কী উপায়ে প্রতিরোধ করবে সে বিষয়েও আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। 1994 সালে বুদাপেস্ট স্মারকলিপি মেনে নিয়ে পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল ইউক্রেন। সেবারেও সার্বভৌমত্ব রক্ষার আশ্বাস দিয়েছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও যুক্তরাজ্য। তা সত্ত্বেও 2014 সালে ক্রাইমিয়া অঞ্চল দখলে নেয় রাশিয়া। বিহারে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার যাত্রা কর্মসূচি শুরু করেছে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী 16 দিন। ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, নির্বাচনে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে কারচুপি করা হয়েছে ভোটার তালিকায়। ইচ্ছাকৃতভাবে নাম খারিজ করা হয়েছে 65 লাখ ভোটারের। ভোটাধিকার রক্ষার দাবিতে বিহারে 16 দিনব্যাপী দীর্ঘযাত্রা শুরু করেছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। পাড়ি দিবেন 1300 কিলোমিটার। এ দফায় তার সাথে যোগ দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল RJDর প্রধান তেজস্বী যাদব সহ ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরা। আসন্ন বিধানসভা নির্বাচনে তালিকা থেকে 65 লাখ ভোটারকে বাদ দেয়ায় নির্বাচন কমিশনের বিশেষ সংশোধন SIR এর বিরুদ্ধে চলছে তর্ক বিতর্ক। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে মুসলিমদের বাদ দিয়ে নিজ অনুসারীদের তালিকায় ঢুকানোর মতো উঠেছে গুরুতর অভিযোগ। এরই প্রতিবাদে সোমবার বিহারের সাসারাম থেকে ভোটার অধিকার যাত্রা শুরু করেন রাহুল গান্ধী ও ইন্ডিয়া জোটের অন্যান্য দল। সরাসরি ভোট চুরির অপবাদ রাহুল গান্ধীর। পেশ করেছেন যথাযথ নথিপত্র, কিন্তু রাহুলকে এক হাত দেখে নিতে লোকসভা নির্বাচনে 2,69,000 ভুয়া ভোটারের তালিকা তুলে ধরেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, যার মেলেনি অকাট্য কোনো প্রমাণ। বিহারের বিধানসভা নির্বাচনে তালিকাভুক্ত ভোটারদের নাম কেটে চালবাজির মাধ্যমে নির্বাচনে জয়ের পাঁয়তারা করছে তারা। বিহারের মানুষ এ চুরি হতে দেবে না। গরিব দুস্থদের অধিকার বলতে শুধু এই ভোট, যা তাদের থেকে ছিনিয়ে নিতে দেব না আমরা। বিহার কা চুনাও চোরি করে। আগামী 2 সপ্তাহ নালন্দা, ভাগলপুর, শেখপুরা, পূর্ণিয়া, গয়াসহ বিহারের মোট 16টি জেলায় চলবে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের এ প্রতিবাদ সমাবেশ। 1 সেপ্টেম্বর পাটনায় জনসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এ ভোটার অধিকার যাত্রা। পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার নৌবাহিনীর নবনির্মিত যুদ্ধজাহাজ পরিদর্শনকালে এমন মন্তব্য করেন তিনি, জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KRT। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ক্রমাগত হুমকি আর সামরিক মহড়ার বিপরীতে এই সিদ্ধান্ত পিয়ংইয়ংয়ের। চলতি সপ্তাহে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেয় ওয়াশিংটন সিওল। অনুষ্ঠানে যার কড়া সমালোচনা করেন কিম জং উন। দাবি, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগ্রাসী আচরণের উদ্দেশ্যেই এমন পদক্ষেপ দেশ দুটির, যা যে কোনো সময় সত্যিকারের যুদ্ধ উস্কে দিতে পারে। যদিও মহড়াগুলো প্রতিরক্ষামূলক বলে বরাবরই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।